নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে নিয়ে এলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি খুব সুন্দর গল্প, অকুল পাথার। আজকাল অফিসের দিনে সকালে রাঁধতে ইচ্ছে করে না শ্রেয়ার। রাতেও যে ভালো লাগে তা নয়, তবু পেটের তাগিদে কিছু না কিছু তো বানাতে হয়ই। সেই রান্নাবান্নার খানিকটা বাড়তি পড়ে থাকলে তো ভালো, নইলে সকালে চাল, ডিম, আলু একসঙ্গে সেদ্ধ বসিয়ে দাও। মোটামুটি তৈরি হয়ে যায় পাকস্থলী ভরানোর উপকরণ। ঘি মাখন যা হোক একটা দিয়ে মাখো, যেটুকু মুখে রচে গেল, তারপরে চলো দিনগত পাপক্ষয়। ও বেলার ভাবনা ও বেলাতেই ভাববে, এই নিয়মেই শ্রেয়া অভ্যস্ত এখন। আজও সেভাবেই শুরু হয়েছিল দিন। ঘষতে ঘষতে এগোচ্ছিল সকালটা। বিস্বাদ মুখে চা খেলো বার কয়েক। ঘর ঝাড়পোঁছ করে চলে গেল সরস্বতী। আলগা আলগাভাবে একটুক্ষণ খবরের কাগজ উল্টোলো শ্রেয়া। তারপর রাইস কুকার অন করে ঢুকলো স্নানে। বেরিয়ে চুলটুল আঁচড়ে ডাইনিং টেবিলে এসে বসেছে। তখনই শোয়ার ঘরে পাখির কিচিরমিচির, মোবাইল বাজছে। নির্ঘাত মা। শ্রেয়ার ভুরুতে ভাঁজ পড়ল। মার সময় অসময়ের বোধ অত্যন্ত কম। মেয়েকে নিয়ে দুশ্চিন্তাও তার উতলে ওঠে যখন তখন। মেয়ে ঠিকঠাক খেয়ে বেরোলো কি না, কাজের মেয়েটা এসেছে কি আসেনি, বিকেলে শ্রেয়া আজ বাপের বাড়ি যাবে কি। শ্রেয়ার এই অফিস বেরোনোর মুখেই মার সব জানা চাই। দিদিও হতে পারে অবশ্য। কোথায় একটা যেন বেড়াতে যাওয়ার জন্য কাল রাতে খুব খোঁচাচ্ছিল শ্রেয়াকে। সকালে হয়তো আবার। ভাবতে ভাবতেই ঘরে গিয়ে শ্রেয়া ফোনটা তুলেছে। মনিটরে চোখ পড়া মাত্র শরীর জুড়ে বিদ্যুতের শক। অরিজিৎ। 2-4 সেকেন্ড শ্রেয়ার কোনো স্বর ফুটল না। তারপর জোরে একটা শ্বাস টেনে অনেকটা হাওয়া ভরল ফুসফুসে। যথাসাধ্য ভাবলেশীন গলায় বলল, তুমি হঠাৎ? কেমন আছো শ্রেয়া? ব্যঙ্গ করছে না তো অরিজিৎ? পাক্কা 7 মাস আগে বউকে ছেড়ে চলে গেছে যে পুরুষ, তার মুখে ওই প্রশ্ন তো তামাশারই নামান্তর। অতি কষ্টে স্নায়ু নিয়ন্ত্রণে রেখে শ্রেয়া বলল, জানা কি খুব জরুরি? অফিস বেরোচ্ছ নাকি রাস্তায়? না, এখনো বাড়িতেই। কেন? আমি কি তোমায় বিরক্ত করলাম? এ প্রশ্ন তো অবান্তর। শ্রেয়া ভারী গলায় বলল, বিরক্ত শব্দের মানে তুমি বোঝো? ও প্রান্ত এবার চুপ। চলভাসে অনন্ত নৈশব্দ। বেশ খানিকক্ষণ পর অরিজিতের স্বর বাজল, সরি শ্রেয়া, একটা মুশকিলে পড়ে তোমাকে। আমি যে তোমার মুশকিল আসান এ তো আমার জানা ছিল না। তুমি আজ এ কথা বলতেই পারো, আই ডিজার্ভ ইট। তবু যদি প্রবলেমটা একটু শোনো। বলো, শুনি। আসলে হয়েছে কি, আমার কয়েকটা দরকারি সিডি পড়ে আছে ওখানে। প্রচুর ইনফরমেশন ছিল সিডিগুলোতে। একটা ফিচার লেখার জন্য কিছু ডাটা প্রয়োজন। তো সম্ভবত আমার ড্রয়ারে রাখা ছিল। তো যদি কাইন্ডলি তুমি নিয়ে আসো, আমি তোমার অফিস থেকে কালেক্ট করে নিতে পারি। সরি, আমি আর তোমার দাসী বাঁদি নই, এবং আমি চাই না তুমি আমার অফিসে আসো। তাহলে তো আমাকে একবার ফ্ল্যাটে যেতে হয়। যদি আজ সন্ধেবেলা গিয়ে নিয়ে আসি, তোমাকে কি খুব জ্বালাতন করা হবে? শ্রেয়া ক্রমশ তপ্ত হচ্ছিল। দাঁতে দাঁত চেপে বলল, ন্যাকামি করো না। তোমার জিনিস তুমি নেবে, তাতে আমার কি এসে গেল? ঝাঁঝটা যেন গায়েই মাখল না অরিজিৎ। উচ্ছ্বসিতভাবে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থেকো তাহলে, সন্ধ্যাবেলা আসছি। শ্রেয়া আরও চটে গেল। আমায় থাকতে হবে কেন? তোমার কাছে তো ফ্ল্যাটের একটা চাবি থাকার কথা। ছিল তো, খুঁজে পাচ্ছি না। জানোই তো আমি একদম গোছালো নই। আবার কয়েক সেকেন্ড নীরবতা। আবার অরিজিতের স্বর ভাসল, থেকো প্লিজ, অ্যারাউন্ড 7টা 7:30 হবে। জবাবের অপেক্ষায় না থেকে অরিজিৎ লাইন কেটে দিয়েছে। শ্রেয়া সর্বাঙ্গ কিসকিস করছিল। শুধু নিজের স্বার্থ, নিজের প্রয়োজন, তার বাইরে কি কিচ্ছু বোঝে না অরিজিৎ।
7 মাস পর একটা ফোন করলো, তাও কিনা একান্তই দরকারে। কায়দা করে আবার জিজ্ঞেস করে কেমন আছো। শ্রেয়া যে সত্যিই কেমন আছে জানার কণামাত্র কৌতূহল আছে অরিজিতের। আশ্চর্য, অমন একখানা ঘটনা ঘটিয়েও ফের এ বাড়িতে পা রাখতে চায় নিজের ধান্দায়। পুরুষ মানুষ এত নির্লজ্জ হতে পারে? শ্রেয়াকে চরম অসম্মানের মধ্যে ঠেলে দিয়ে কোন মুখে দাঁড়ানোর সাহস পায় শ্রেয়ার সামনে? সকালটা পুরো ঘেঁটে গেল শ্রেয়ার। রাইস কুকারে বাতি সবুজ হয়ে গেছে অনেকক্ষণ, ঢাকনা খুলতে আর ইচ্ছে করছে না। অফিস যাওয়ার তাড়াটাও যেন উবে গেল, তপ করছে মাথা। উফ, সেই দিনটা। অফিস থেকে ফিরে শ্রান্ত শ্রেয়া সবে ফ্যান চালিয়ে একটু বসেছে। সেন্টার টেবিলের কোস্টারে চাপা চিরকুট, সংক্ষিপ্ত বয়ান, সরি, যেতেই হচ্ছে। প্রথমটায় তো মাথা মুঠো কিছুই বুঝতে পারেনি শ্রেয়া। মিনিট কয়েক ভেবেচাকা বসে থেকে ফোন লাগালো অরিজিৎকে, কিন্তু সে মক্কেল ফোন ধরলে তো বেজেই যায়। তারপর একটা সময় কুটুস করে সুইচ অফ। একা ফ্ল্যাটে শ্রেয়া হানটান করেই চলেছে। সন্ধে গড়িয়ে রাত হলো, রাত ক্রমে নিশুত, শব্দ কমে এলো, তন্দ্রা নামছে শহরে। বেরিয়ে পড়ল নৈশ প্রহরী, হুইসেল বাজিয়ে টহল দিচ্ছে থেকে। রাত্রে নির্জনতা ছেড়ে হঠাৎ ডেকে ওঠে কুকুরের পাল। কোথায় কোন ফ্ল্যাটে বাচ্চা কেঁদে উঠল। শ্রেয়ার চোখে ঘুম নেই। কত রকম যে ভাবনার আনাগোনা তখন। খবরের কাগজের জন্য কোনো গোপন সংবাদ সংগ্রহে কি বেরিয়ে যেতে হয়েছে অরিজিৎকে? যোগাযোগ করতে চায় না বলেই ধরেনি। তবু একটা SMS তো। বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়লো না তো? আচমকা কোলাঘাট, বকখালি কিংবা শান্তিনিকেতন যেমন যায় মাঝে মাঝে। কিন্তু তখন তো চিরকুট সাজানো থাকে না, কোনো মোবাইল ফোনও বন্ধ রাখে না। মাঝপথ থেকে হলেও সংক্ষিপ্ত বার্তা একটা পাঠাবেই। তবে কি মজা করছে? কেমন রসিকতা! 5.5 বছর শ্রেয়ার সঙ্গে ঘর করছে অরিজিৎ, এখন কি ওই ধরনের ফাজলামি শোভা পায়? সকাল হতেই খোলসা হলো রহস্য। স্বয়ং অরিজিৎই ফোন করলো। শ্রেয়া কোনো প্রশ্ন করার আগেই কাঠ গলা, সরি শ্রেয়া, আমাকে চলে আসতেই হলো। শ্রেয়ার মগজ তখনও আধার, অবাক হয়ে বলল, কোথায়? পারমিতার ফ্ল্যাটে। মানে তো পরিষ্কার শ্রেয়া, আমি এখন থেকে পারমিতার সঙ্গে থাকব। শ্রেয়া হতভম্ব, শ্রেয়া স্তম্ভিত, শ্রেয়া বাকরুদ্ধ। কানাঘুষো শুনছিল বটে, পারমিতা নামের টিভি চ্যানেলের ওই সঞ্চালক মেয়েটির সঙ্গে মাখো একটা সম্পর্ক চলছে অরিজিতের। রটনাটা নিয়ে অরিজিৎকে একদিন জিজ্ঞাসা করেছিল, সে তো হেসে উড়িয়ে দিল, আমাকে শেষে ওই ব্রেনলেস মেয়েটার আশিক ঠাওরালে, অ্যাম আই দ্যাট চিপ? অরিজিতের সেই কথাটাই বুঝি মাথায় ঘুরছিল শ্রেয়ার। কোনো রকমে উচ্চারণ করতে পেরেছিল, তুমি যে বলতে মেয়েটা খুব সস্তা টাইপ। ধারণা তো পাল্টায়। মিশে দেখলাম ও বড় দুঃখী, ওর ওপর দিয়ে এত ঝড়ঝাপটা গেছে। সে নিডস মে মোর দ্যান ইউ। শ্রেয়ার মুখে কথা সরছিল না। অরিজিৎই ফের বলল, কিছু মনে করো না শ্রেয়া, দু নৌকোয় পা দিয়ে চলা আমার স্বভাব না। তোমাকেও চিট করতে চাই না, পারমিতাকেও হার্ট করা আমার পক্ষে অসম্ভব। একটা সিদ্ধান্ত তাই নিতেই হলো। বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগবে, কিন্তু উপায় কি বলো? দিস ইজ লাইফ শ্রেয়া, ভাঙা গড়া খেলা চলতেই থাকে, নয় কি? এরপর আর কি বা শোনার বাকি থাকে? ডাঙসের ঘায়ে শ্রেয়ার বোধ বুদ্ধি যেন অসাড় সহসা। কেমন অবলীলায় একটা সম্পর্কের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল অরিজিৎ। যেন তাদের দাম্পত্য নেহাতি একটা এলেবেলে খেলা ছিল। শ্রেয়াকে ত্যাগ করা যেন গা থেকে ধুলো ঝাড়ার মতো একটা তুচ্ছ ঘটনা। আগো মা, কি বিশ্রী অপমান, কি জঘন্য লজ্জাকর পরিস্থিতি! 5 জনের কাছে শ্রেয়া মুখ দেখাবে কেমন করে? বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দিদি, বন্ধু বান্ধব, কাকে কি বলবে? সবচেয়ে বড় কথা, শ্রেয়া নিজেকে কি বোঝাবে?
5.5 বছর ধরে তিলে তিলে গড়ে তোলা সংসার, একটা মিলিত জীবন এত সহজে ভেঙে খান খান হয়ে যায় এতটুকু মানসিক প্রস্তুতি ছাড়াই। সেদিন থেকে অপমানটা তুষের আগুন হয়ে চলছে ঠিকই ঠিকই। 7 মাস পরে হয়তোবা খানিক স্তিমিত এখন, তবু আছে তো। অরিজিতের আকস্মিক ফোন আবার যে কেন উস্কে দিল সেটাকে। দুপতাপ পায়ে পাশের ঘরে গেল শ্রেয়া। কামরাটা জিনিসপত্রে বোঝাই, গাদা গাদা বই, রাশি রাশি ম্যাগাজিন, কম্পিউটার, প্রিন্টার, মিউজিক প্লেয়ার, গোছা গোছা সাদা কাগজ, বই, ফাইল, বেশিরভাগই অরিজিতের। মিউজিক সিস্টেমটাও। অরিজিৎ কাজ করতে করতে গান শুনত। থমথমে মুখে শ্রেয়া চতুর্দিকে দৃষ্টি চালালো একবার, তারপর ক্যাবিনেটের দেরাজ টেনে টেনে সিডি সিভিডি বার করছে। ছাইপাশ কি আছে কে জানে। অরিজিৎকে আজ সব নিয়ে যেতে বলবে, সব বই, ম্যাগাজিন, মিউজিক প্লেয়ার, কোনো কিছুই আর সে রাখবে না। স্মৃতির জঞ্জাল ঝেঁটিয়ে সাফ করবে। এলোপাথারি ঘাঁটাঘাঁটিতে শ্রেয়া যেন একটু হাঁপিয়ে পড়ল। দম নিচ্ছে জোরে জোরে। কি ভেবে ফের শোয়ার ঘরে এলো। খুঁটিয়ে দেখলে এ ঘরেও তো অরিজিৎ ছড়িয়ে এখনো। চাদর, বালিশ, খাট, আলমারি, ওয়ার্ড্রোব, এমনকি দেওয়ালে টাঙানো পেন্টিংটাতেও অরিজিৎ প্রবলভাবে উপস্থিত। কত কি বিদেয় করবে শ্রেয়া। অজান্তে শ্রেয়ার ছোট শ্বাস পড়ল। অরিজিৎ যদি এসব কিছুই না নিয়ে যেতে চায়, তাতেই বা শ্রেয়ার কি বলার আছে। ফ্ল্যাটটা তো তার একার নয়। এই 947 স্কোয়ার ফিটে অরিজিতেরও সমান অধিকার। দুজনেই অফিস থেকে লোন নিয়েছিল। একটাই ফ্ল্যাটকে দুটো অংশে ভাগ করে দেখানো আছে দলিলকে। এবার কি চুলচেরা ভাগ করে অরিজিতের প্রাপ্য অংশ বুঝিয়ে দেবে অরিজিৎকে? তার চেয়ে বরং শ্রেয়াই যদি চলে যায়। নয় একটা এক কামরার ফ্ল্যাটে কি উঠবে। বাপের বাড়িও ফেরা যায়, দাদা তো ডাকছে, কিন্তু সেখানে সে যাবে না। তার চেয়ে বরং পেইং গেস্ট হয়ে থাকবে কোথাও। পারমিতাকে নিয়ে অরিজিৎ চলে আসুক এই ফ্ল্যাটে, বুক ফুলিয়ে বসবাস করুক। ভাবনাটায় একটা তীব্র যন্ত্রণা আছে। ক্রমশ অবসন্ন বোধ করছিল শ্রেয়া। অফিসে তার মন চাইছে না। শটান শুয়ে পড়ল বিছানায়। দুটো বিজ্ঞাপনের লেআউট শেষ করবার কথা ছিল আজ। শ্রেয়ার আচমকা গড়হাজিরায় নিশ্চয়ই অখুশি হবে সুধন সান্যাল, কিন্তু কি আর করা। শ্রেয়া চোখ বুঝল। না চাইতেই মাথায় ঝাঁকে ঝাঁকে ছবির ভিড়। সরিয়ে দিলেও ফিরে ফিরে আসে। তাদের বিজ্ঞাপন সংস্থার সেমিনার কভার করতে আসা তরুণ সাংবাদিক অরিজিৎ রায়ের সঙ্গে প্রথম পরিচয়ের সেই ক্ষণ। প্রথম দর্শনে ভালো লেগে যাওয়া, প্রথম SMS বিনিময়, প্রথম স্পর্শ, প্রথম চুমু। ভারী সম্মোহক এক পুরুষ। চমৎকার কথা বলে, প্রাণ খুলে হাসতে পারে, মগজ তথ্যপঞ্জিতে ঠাসা, কিন্তু জ্ঞান দেয় না। গলা ছেড়ে রবীন্দ্রসঙ্গীত গেয়ে ওঠে। এমন ছেলের প্রেমে না পড়ে উপায় আছে? শ্রেয়ার তো তখন মনে হতো দুনিয়ার সেরা হিরেটা তার হাতের মুঠোয়। তাই কি সাত তাড়াতাড়ি বিয়েটা করলো, পাছে মহামূল্যবান রত্নটি খোয়া যায় সেই আশঙ্কায়? তেমনটি তো ঘটেনি। অন্তত বছর দেড়েক মেলামেশার পর তারা গিয়েছিল ছাদনাতলায়। পরস্পরকে চেনার জন্য সময়টা কি খুব কম? আর সংসার পাতার ছটফটানি তো অরিজিতেরই বেশি ছিল, শ্রেয়ার নয়। তাহলে এত অল্প দিনে তাদের সম্পর্কে মরচে ধরল কেন? বড়সড় কোনো সংঘাত হয়নি, রুচি পছন্দ মোটামুটি মেলে, তবু কেন ঘুরে গেল অরিজিতের মন? কোথায় খামতি ছিল শ্রেয়ার? চাকরির সময়টা নিয়ে একটা সমস্যা হচ্ছিল বটে, কিন্তু সেটা কি খুব মারাত্মক? সংবাদপত্র অফিসে কাজ, প্রায়শই ফিরতে রাত হয় অরিজিতের। শ্রেয়া তখন ঘুমে ঢুলছে। আবার শ্রেয়া যখন কাজে বেরোচ্ছে, অরিজিৎ তখনও শয্যা ছাড়েনি। এখান থেকেই কি কোনো ব্যবধান তৈরি হচ্ছিল? কে জানে, হবেও বা। শ্রেয়াকে সেভাবে পায় না বলে একাধবার হালকা অনুযোগ জানিয়েছে অরিজিৎ, তবে তেমন ক্ষোভ তো প্রকাশ করেনি কখনো। খুলে বললে হয়তো কোনো সমাধান ভাবা যেত। মাঝে একটা বাচ্চা এসে গেলে কি ভালো হতো? যদি নিজেদের অজান্তে দূরত্ব গড়েও ওঠে, সন্তান খানিকটা সেতুর কাজ করে। প্রতিদিনের নিত্য নৈমিকতায় ফিকে হয়ে আসা সংসারের রং আবার হয়তো ফিরে পেত উজ্জ্বলতা। কিন্তু অরিজিৎ তো তেমন আগ্রহ দেখায়নি কখনো, বরং শ্রেয়ার আরও কিছুকাল ঝাড়া হাত পা থাকার বাসনায় প্রচ্ছন্ন সমর্থন ছিল তার। না না, এগুলো কোনো কারণই নয়। আসলে ভালোবাসা ব্যাপারটাই বড় গোলমেলে। সে এমনই এক বায়বীয় বস্তু, কখন আছে কখন নেই, কোথায় কিভাবে নিঃসাড়ে সরে যাবে
বুঝে ওঠাই দুষ্কর। কিন্তু শ্রেয়া এত কিছু ভাবছে কেন? নিজের উপর এবার বিরক্ত হচ্ছিল শ্রেয়া। 7 মাস পর অরিজিৎ একটা ফোন করলো, তাও আবার নিজস্ব ধান্দায়, আর অমনি কিনা শ্রেয়া তাদের সম্পর্কের ফাঁক ফোকর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। এখনও কি অরিজিতের প্রতীক্ষায় দিন গুনছে সে? কি ভাবছে? অন্যায় স্বীকার করে গলবস্ত্র হয়ে অরিজিৎ বলবে, আমাকে তুমি পায়ে ঠাঁই দাও শ্রেয়া, সঙ্গে সঙ্গে শ্রেয়া রিপুটিপু করে ফের চালু করে দেবে সংসার? ছি, এত খেলো বনে যাওয়া কি শ্রেয়ার সাজে? অরিজিৎ বিনা কি তার জীবন চলছে না? মোবাইল বাজছে। হাত বাড়িয়ে শ্রেয়া টানল খুদে যন্ত্রটা। মনিটরে না তাকিয়ে কানে চেপে বলল, হ্যালো। ওপারে নীলাঞ্জনা। এই, তুই অফিসে ঢুকে গেছিস? সহকর্মীর কণ্ঠস্বরে শ্রেয়া ঈষৎ থতমত। কেন রে? আমি না আজ একটু ইয়েতে ফেঁসে গেছি বুঝলি। কিংশুকটা আজ অফিস গেল না তো আমাকেও জোর করে আটকে দিল। বাবুর হঠাৎ পুলক জেগেছে, হোল ডে ফ্রেঞ্চ লিভ এনজয় করবে। ও, তুই একটু দেড়েলটাকে ম্যানেজ করে নিস প্লিজ। শ্রেয়া একটু থেমে বলল, আমিও আজ বাড়িতে রে, বেরোইনি। সে কি, কেন? এমনি, যেতে ইচ্ছে করছে না। শ্রেয়া জোর করে একটু উচ্ছল হওয়ার চেষ্টা করলো। ধরে নে আমিও তোদের মতো ফ্রেঞ্চ লিভ নিয়েছি। আবার সেই মন খারাপের স্পেলটা শুরু হয়নি তো? আজকাল মাঝে মাঝে একটা অবসাদ ভর করে শ্রেয়াকে। বন্ধুরা জানে, কিচ্ছু ভালো লাগে না তখন, সারাক্ষণ বাড়িতে শুয়ে থাকে, কারোর সঙ্গে যোগাযোগ রাখে না, পৃথিবী থেকেই যেন বিচ্ছিন্ন করে ফেলে নিজেকে। দুঃসহ একটা একাকিত্বের নাগ পাশ তখন আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরে। কিছুতেই তাকে ছাড়াতে পারে না শ্রেয়া। টানা 3-4 দিন চলে এরকম, তারপর নিজেই নিজেকে আবার স্বাভাবিক করে কোনো মতে। শুকনো হেসে শ্রেয়া বলে, না রে বাবা না, আমি ঠিক আছি, জাস্ট একটু মাইগ্রেন মতন। দেখিস সাবধানে থাকিস। তুইও নেই আমিও নেই, বসটা দাপাবে। প্রতীক দেবপ্রিয়র আজ ব্যাম্বু গেল। কাল কিন্তু তোর আমার কপালে ডান্ডা নাচছে। ছোড় ইয়ার, যোগা দেখা জায়গা, কাল নয় একটু বেশি খেটে দিয়ে আসবো। ফোন ছেড়ে দিয়েছে নীলাঞ্জনা। শ্রেয়া টের পেল নীলাঞ্জনার সঙ্গে কথা বলে দমচাপা ভাবটা একটু যেন কমেছে। পরক্ষণেই ফের একটা বিষাদের অনুভূতি। এরকম হুটহাট কামাই অরিজিতেরও পছন্দ ছিল খুব। অবশ্য বেরোতো না কোথাও, সারাদিন গড়াগড়ি খেতে বিছানায়। শ্রেয়াকেও তালে তাল দিতে হতো। কেন যে দিনগুলো আর ফেরে না? হয়তো এখনও অরিজিৎ বাঙ্ক করে অফিস, আর পারমিতাকে নিয়ে সারাদিন। মাথাটা আবার দপ করে উঠল শ্রেয়ার। না, এভাবে পড়ে থাকলে আজে বাজে চিন্তাটা বড় বেশি প্রশ্রয় পাচ্ছে। একটা কিছু করা দরকার। মিউজিক প্লেয়ার চালিয়ে শুনবে বসে বসে? যে কোনো গানের কলি বড় টোকা দেয় অতীতকে। টিভি দেখবে? না, মন বসবে না। বরং দিনটা যখন পাওয়াই গেল, কিছু ঘরদোরের কাজকর্ম করা যাক। বিছানা ছেড়ে শ্রেয়া পায়ে পায়ে ডাইনিং স্পেসে এলো। ফ্রিজ খুলেছে। ভেতরে হিমায়িত মুরগি আর কাটাপোনা প্লাস্টিকের প্যাকেটে জড়ানো। 2-1 সেকেন্ড ভেবে নিয়ে মুরগির প্যাকেটটাই বের করলো। মাইক্রোওয়েভে ঢুকিয়ে ছড়াচ্ছে বরফ। ডাল বসিয়ে দিল গ্যাসে। ঘরে প্যাকেট প্যাকেট বাটা মশলা মজুদ। পেঁয়াজ, রসুন, আদা, সর্ষে কোনোটারই অভাব নেই। সসও আছে হরেক রকম। রান্না করে সময় কাটাতে পারে। পটলগুলো শুকিয়ে যাচ্ছে, সর্ষে পটল রাঁধবে। সঙ্গে ঝাঁঝালো জিঞ্জার চিকেন প্লাস আলুর দম। শ্রেয়ার হাতের কষকষে আলুর দম অরিজিতের খুব প্রিয়। রাতে কি খেয়ে যেতে বলবে অরিজিৎকে? প্রচণ্ড জোরে মনকে দাবড়ালো শ্রেয়া। হচ্ছেটা কি? অরিজিৎ ফের ফ্ল্যাটে পায়ের ধুলো দেবে বলে সে ডগমগ হয়ে উঠল নাকি? ছি ছি ছি, যে তাকে ছেঁড়া চপ্পলের মতো পরিত্যাগ করেছে তাকে ফ্ল্যাটে ঢুকতে দেওয়াই তো যথেষ্ট বাড়াবাড়ি। তার উপর আবার ওই আহ্লাদিপনা ভাবনা আসে কি করে? অভদ্র হওয়া নেহাত শ্রেয়ার ধাতে নেই। অন্য কোনো মেয়ে হলে অরিজিতের ধুরধুরি নেড়ে দিত আজই। না, পথ চলতি কোনো চেনা মানুষের প্রতি যতটুকু সৌজন্য দেখানো উচিত ততটুকুই দেখাবে শ্রেয়া। তার চেয়ে 1 মিলিমিটার বেশি অরিজিতের প্রাপ্য নয়। শ্রেয়া যেন এতক্ষণে স্বস্তি পেল। অল্প অল্প খিদে পাচ্ছে। গরমাগরম কফি খেলো 1 কাপ, সঙ্গে খান কয়েক বিস্কিট। তারপর ধীরে সুস্থে হাত লাগিয়েছে রান্নায়। গুছিয়ে গোটাকতক পদ বানিয়ে চিত্ত প্রফুল্ল ক্রমশ।
যাক বাবা, অন্তত 3-4 দিন তো কড়াখন্তি থেকে রেহাই। মধ্যাহ্নভোজন সেরে টিভি খুলে বসল শ্রেয়া অলস মেজাজে। অফিস ডুব মারার জন্য এখন কেমন খচখচ করছে মনটা। বিলকুল অকারণ কামাই। অরিজিৎ সেই কোন সন্ধ্যাবেলায় আসবে শুনে সে কিনা গোটা দিনটাই নষ্ট করলো। কোনো মানে হয়? ফোনটা পেয়ে বিচলিত হওয়াও তো সমান নিরর্থক। শ্রেয়ার আনমনা আঙুল টিপছে রিমোটের বোতাম। একখানা বাংলা চ্যানেল গিয়ে থামলো হঠাৎ। হারানো সুর চলছে, বহুবার দেখা ছবি, তবু চোখ গেঁথে গেল পর্দায়। দুর্ঘটনায় স্মৃতিভ্রষ্ট নায়কের অ্যামেনশিয়া কেটেছে। পুরনো জগতে ফিরে সে ভুলে গেছে সেই নারীকে যে তার বিস্মৃতির কালটুকু ভরে দিয়েছিল ভালোবাসায়। বিয়ে করা সেই বউ নায়কের ভাগ্নির গভর্নেস সেজে এসে প্রাণপণে চেষ্টা করছে ফের যদি বরকে দিনগুলো মনে করানো যায়। শেষে একটা গানের সুরে দুজনের মিলন হলো। দেখতে দেখতে শ্রেয়া বুঝি উদাস সহসা। সত্যি সত্যি যদি একটা সঙ্গীতের অনুষঙ্গ স্মরণ করিয়ে দিত ভালোবাসাকে, সত্যি যদি জুড়তে পারত টুটাফুটা সম্পর্ক, হা, জীবনের অঙ্ক যেন অতই সহজ সরল। যদি ধরে নেওয়া যায় অরিজিৎ এখন শুধু একটা ঘোরে আছে। ওফ, আবার অরিজিৎ, ফের সেই হ্যাংলামো। খটাস করে চ্যানেলটা ঘুরিয়ে দিল শ্রেয়া। রন্ধনের ক্লাস নিচ্ছে এক নামী হোটেলের শেফ, মনোনিবেশ করলো পাক প্রণালীতে। তুর্কি মাটন শিখিয়ে সবে 3 স্তর পুডিং শুরু করেছে শ্রেয়ার মোবাইলে পাখির ডাকাডাকি। সর্বনাশ, শুধু অনুসন্ধান নয় তো, কি কৈফিয়ত দেবে বসকে? শরীর খারাপের অজুহাত শুনলে তো হুল ফোটাবে এখনই। কাজকর্ম তবে এবার ছেড়েই দাও শ্রেয়া, বাড়িতে শুয়ে বসে শরীরটা আগে ঠিক করো। মা বাবা কারোর একটা অসুখের গপ্প ফাঁদবে আজ। সেলফোন হাতে তুলে অবশ্য শ্রেয়া নিশ্চিন্ত। দিদি। টিভি বন্ধ করে শ্রেয়া হালকা সুরে বলল, ইয়েস মহারানী। কি করছিস রে? টিফিন হয়ে গেছে? ধুস, আমি তো বাড়িতে। বলতে গিয়েও শ্রেয়া কত করে গিলে নিল। বোন অফিস যায়নি শুনলেই দিদি আজকাল বেজায় ঘাবড়ে যায়। সর্বদাই ভয় বোন বুঝি আবার শয্যা নিল। কায়দা করে জবাবটা এড়িয়ে গেল শ্রেয়া। বলল, হ্যাঁ এই তো। তুই দুপুরে ঘুমোসনি? না রে, দিবানিদ্রাটা ছেড়েই দেব। বড্ড ফ্যাট গ্যাদার করছি বুঝলি। নিলয়দা খুব আওয়াজ দিচ্ছে। হ্যাঁ, একটা স্লিমিং কোর্স স্টার্ট করে দে, তোর চর্বিও ঝরবে, সঙ্গে সঙ্গে নিলয়দার কিছু পয়সাও। ভালো বলেছিস তো। দাঁড়া, আজই নিলয়দাকে বলছি, বউকে যদি তন্নি দেখতে চান 1040 ছাড়ুন, 1 মাসে 36-এর বউ 18-য় নেমে আসবে। ব্যাপার কি, খুব মুডে আছিস মনে হচ্ছে। তা আমাদের প্ল্যানটা নিয়ে ভাবলি? কোন প্ল্যান? বারে, কাল যে বললাম নেক্সট উইকে শুক্র শনি রবি পরপর 3 দিন ছুটি। তো নিলয়দা মন্দারমণি মন্দারমণি করে লাফাচ্ছে। ও হ্যাঁ, গেলে হয় অবশ্য। হয় টয় না, চল 3টে দিন সবাই মিলে তুমুল হইচই করব। অনেক দিন তো কোথাও বেরোস না, তোরও ভালো লাগবে, মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। প্রিয়া সরলভাবেই বলল কথাটা, তবু যেন কেমন বিঁধল শ্রেয়াকে। দিদির বলার ভঙ্গিটা কি বুঝিয়ে দেয় না শ্রেয়া ভালো নেই? সেটাও যেন অপ্রত্যক্ষভাবে খোঁচা দেয় বুকে। শ্রেয়া দায়সারাভাবে বলল, দেখি, এখন তো দেরি আছে, এই উইকটা আগে কাটুক। এই বেগুরবাই করিস না, ওই একা একা ভূতের মতো বাড়িতে থাকাটা এবার ছাড়। তো নিলয়দা বলছিল পূর্ণিমার রাতে মন্দারমণির বিচে বসে থাকলে সমস্ত মন খারাপ নাকি ভ্যানিশ হয়ে যায়। শ্রেয়ার বুকটা মুচড়ে উঠল। দিদি যে কেন বুঝে না, মন খারাপের কথা বারবার শোনাতে নেই, এটা ঘায়ে মলম লাগানো নয়, খুঁটে খুঁটে দেখা ঘা কতটা সারল। ক্ষত যে এত গভীর হয় কেন যে টের পায় না আপনজন। দিদির সঙ্গে আরও 2-4টে আলগা আলগা কথা বলে শ্রেয়া যখন মোবাইল অফ করলো তখন সে বুঝে গেছে সামনের সপ্তাহে মন্দারমণি তাকে যেতে হবেই, এবং গিয়ে সে কোনো আনন্দই পাবে না। তার মন ভালো করার অবিরাম প্রচেষ্টা, আরও বেশি বিষণ্ণ হয়ে পড়বে সে। কি কপাল, এখন এটাই তার ভবিতব্য। শ্রেয়ার অবসাদটা ফিরে আসছিল। তার দিদি দাদা মা বাবা কেউ তার কষ্টটা অনুভব করতে পারল না। সে এখন একা, ভয়ঙ্কর রকমের একা।
এই একাকিত্ব রীতিমতো দুঃসহ, কিন্তু প্রতি মুহূর্তে এই একা হয়ে যাওয়াটা স্মরণ করিয়ে দিলে মনোবেদনা যে সহ্যের বাইরে চলে যায়, এটা যে কেন কারো মাথায় আসে না। মেয়েকে সঙ্গ দিতে এসে মা এসে প্রথম দিকে ছিল দিন 15। শ্রেয়ার স্নায়ুর উপর যে কি চাপটাই গেছে তখন। প্রতিহারা কন্যার শোকে মার চোখ সদা ছলছল। আবার মেয়েকে স্বাভাবিক ছন্দে ফেরাতে সেই মা আকুলি বিকুলি করছে, জোর করে হাসছে, মজার মজার গল্প জুড়ছে, মেয়ের পছন্দসই খানা বানাচ্ছে, সাৎসঙ্গত করতে বাবাও হাজির, মেয়ের মাথায় হাত রাখছে বারবার, অরিজিৎকে দেখে নেবে বলে দাদা তড়পাচ্ছে, বৌদি করুণাঘন চোখে পিটির পিটির তাকায়। সব মিলিয়ে কি চরম বিড়ম্বনা। কারো দিকে তখন তাকাতে পারতো না শ্রেয়া। প্রতিটা মনিতে তখন বিম্বিত হতো বিষাদ। এখনো কি পারে? পারতে দিচ্ছে কেউ? বন্ধু বান্ধবরা যেন কেমন হয়ে গেছে। কেউ হয়তো সেঁটিয়ে থাকে, যেন শ্রেয়ার সামনে উচ্ছ্বাস দেখানো মহাপাপ। কেউ বা কারণ ছাড়াই বেশি উচ্ছল, যেন হাসি আমাদের সোনার কাঠে ছুঁয়ে উপড়ে ফেলবে শ্রেয়ার মনের কাঁটা ঝোপ। হয়তো শ্রেয়া ভুল, হয়তো সবাই শ্রেয়ার পাশে দাঁড়াতে চায়, কিন্তু শ্রেয়ার যদি তাতে আরও একা লাগে, শ্রেয়া কি করবে? মনের উপর তো তার হাত নেই। শ্রেয়া বিছানায় এলো। বড্ড ক্লান্ত লাগছে হঠাৎ। বালিশে মাথা রেখে চোখ মেলেছে জানলায়। আবছা আবছা ভাবছিল, বিশ্বসত্য লোক যদি তাকে বেবাক ভুলে যেত, তাতে কি সে অনেক সহজ বোধ করত? কেউ তার কথা ভাবে না বলে অন্য এক অভিমান জাগত না তো? সকলে তার পাশে থাকুক, আবার একই সঙ্গে না থাকুক, সহানুভূতিশীল হোক অথচ সহানুভূতি না জানাক। কোনটা চায় শ্রেয়া? আজব, সত্যিই আজব। এই যে অরিজিৎ 7 মাস ধরে একটা মেয়ের সঙ্গে বেমালুম সহবাস চালাচ্ছে, এ ব্যাপারেই বা কী পদক্ষেপ নিয়েছে শ্রেয়া? তার কি উচিত ছিল না ব্যভিচারের মামলা করে? এই চুপচাপ বসে থাকাটা কি প্রতিপন্ন করে? এতে কি অরিজিতের কাছে সে আরও খাটো হয়ে যাচ্ছে না? না, এই ভুলভাল ব্যাপারটা টিকে থাকা মোটেই কাজের কথা নয়। যে সুতোটুকু ঝুলছে ছিঁড়ে ফেললেই তো ল্যাটা খতম। সমবেদনার এই স্রোতও আর থাকে না। শ্রেয়াও তখন দিব্যি ঝাড়া হাত পা। কতই বা বয়স তার, সবে তো 31। স্বচ্ছন্দে শুরু করতে পারে নতুন জীবন। অরিজিৎ তো দিব্যি সুখে ভাসছে। সে মিছিমিছি মনস্তাপে কালো হরণ করছে কেন গাড়লের মতো? আর নয়, আজই অরিজিৎকে বলবে শ্রেয়া, বলবেই। আজ হেস্ত নেস্ত করবে শ্রেয়া, করবেই। দুপুর গড়িয়ে বিকেল এলো। হেমন্তের অপরাহ্ন কখন যেন মিশে গেল সন্ধ্যায়। শ্রেয়া চা খাচ্ছিল, কম্পিউটারে ইমেল চেক করতে করতে। শুধুই হাবিজাবি। এখন এই সেল চলছে, ওখানে অত ডিসকাউন্ট, সেখানে সেই অফার। মেলবক্স ছেড়ে ফেসবুকে ঢুকবো করছে, কলিং বেল ডিং ডং। পলকের জন্য ছ্যাঁত করে উঠেছিল বুকটা। পলকে নিজেকে স্থিত করল শ্রেয়া। অজান্তেই চোখ গেল ঘড়িতে। 7টা বাজতে 10। দরজা খুলতে শ্রেয়া সময় নিল একটু। হ্যাঁ, অরিজিতই। পরনে চিরাচরিত পোশাক, জিন্স টি শার্ট, স্নেকার, মুখে একটা চোর চোর ভাব। শ্রেয়া পাল্লা ছেড়ে সরে দাঁড়ালো, যেন ইচ্ছে হলে ঢুকবে অরিজিৎ, না ইচ্ছে হলে ঢুকবে না। মুখে এমনই একটা অভিব্যক্তি। ভেতরে এলো অরিজিৎ। অপ্রস্তুত স্বরে বলল, আমি কি তাড়াতাড়ি চলে এলাম? শ্রেয়া উত্তর দিল না। চোয়াল আরও শক্ত করে আলতো ভেজিয়ে দিল দরজাটা। জুতো ছাড়ছে অরিজিৎ। চিলতে হাসি ফুটিয়ে জিজ্ঞাসা করল, কখন ফিরলে অফিস থেকে? এবারও জবাব নেই। অরিজিৎও আর প্রশ্নে গেল না। গুটি গুটি পায়ে সোফায় গিয়ে বসেছে। শ্রেয়া দাঁড়িয়েছিল, একটু যেন সংকুচিত স্বরে তাকে বলল, বসো। খানিক দোনামোনা করে বসল শ্রেয়া উল্টো দিকের সোফায়, কাঠ কাঠ ভঙ্গিতে। অরিজিৎ আর কিছুই বলছে না, দেখছে এদিক ওদিক। ক্ষণিকের জন্য শ্রেয়ার দৃষ্টি থামল, ফের ঘুরছে আনাচ্ছে কনাচ্ছে ঘরে। হেলান দিল একবার, পরক্ষণে সিধে হয়েছে। তার এই নীরব থাকাটা অসহ্য ঠেকছিল শ্রেয়ার। মনের ওপর চাপ পড়ছে। একটু পরে শ্রেয়া নিজে থেকেই বলে উঠল, তোমার সিডিতে আমি হাত দিইনি, ও ঘরে গিয়ে নিয়ে নাও। দৃষ্টি সামান্য অবনত ছিল অরিজিতের। চমকে তাকালো। পরক্ষণে চোখ নামিয়ে নিয়েছে, নড়াচড়ার কোনো লক্ষণ নেই। শ্রেয়া গম্ভীর স্বরে বলল, এত জিনিসপত্র এখানে পড়ে আছেই বা কেন? উত্তর নেই। সপ্রতিভ অরিজিৎ এক মনে নখ খুঁটছে।
শ্রেয়া ঈষৎ অসহিষ্ণু বোধ করল। গাম্ভীর্যে খানিকটা রুক্ষতা মিশিয়ে বলল, তোমার জামা কাপড়ও তো এখানে থাকার প্রয়োজন নেই, নিয়ে গেলেই তো হয়। এবার অরিজিতের স্বর ফুটেছে। অনুচ্চ গলায় বলল, আমি কিছু নিতে আসিনি শ্রেয়া, তোমার সঙ্গে একটা অন্য দরকার ছিল। দরকার? শ্রেয়ার ভুরুতে ভাঁজ। আমার সঙ্গে? হ্যাঁ। মাথাটা অল্প দোলালো অরিজিৎ। তারপর ফস করে একটা দেড়মণি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভালো নেই শ্রেয়া, একদম ভালো নেই। এমন একটি সংলাপের জন্য আদৌ প্রস্তুত ছিল না শ্রেয়া। অস্ফুটে বলল, মানে? পারমিতার সঙ্গে থাকতে পারছি না শ্রেয়া, লাইফটা আমার হেল হয়ে গেছে। অরিজিৎ ঢোক গিলল। জানি তোমাকে একথা বলার আমার মুখ নেই, যে আচরণটা তোমার সঙ্গে করেছি তারপরে আমার কাঁদুনি গাওয়া আর সাজে না, তবু বলছি, পারমিতা ইজ সিম্পলি হরিবল। এত ন্যাগিং, এত ডিম্যান্ডিং, আমার দম বন্ধ হয়ে আসছে শ্রেয়া। কোনো ব্যাপারে 5টা মিনিট কথা বলা যায় না। সারাক্ষণ হয় কসমেটিক্স, নয় ড্রেস ম্যাটেরিয়াল, নয়তো কে কোথায় তাকে দেখে কি রিমার্কস করলো, এছাড়া আর কিচ্ছুতে তার ইন্টারেস্ট নেই। আর ড্রিঙ্ক করলে তো তার অন্য রূপ। সে বিকামস আ বিচ। যা করে তখন রেড লাইটে হেরিয়ার মেয়েরাও তাকে দেখে লজ্জা পাবে। 7 মাস ধরে জমা হৃদয়ের ক্রোধটা যেন গলে যাচ্ছিল জাদুমন্ত্রে। অনির্বচনীয় এক পুলক জাগছিল শ্রেয়ার। তবু কঠিন গলাতেই বলল, আমায় এসব শোনাচ্ছ কেন? আমি সুখী মেয়ে, দুঃখী মেয়ের গল্প শুনে আমি কি করব? আমায় ঠাস ঠাস চড়াবে, জুতো পেটা করবে, কান ধরে ওঠবোস করাবে, গোটা ফ্ল্যাটে আমায় নাকখত দিয়ে বলাবে ওই মেয়েটার সঙ্গে সংস্রব রাখার জন্য এই শাস্তি তোমার পাওনা ছিল। অরিজিৎ উঠে ধপ করে শ্রেয়ার পাশে বসে পড়ল। আচমকা শ্রেয়ার হাত চেপে ধরে বলল, জানো, কথাগুলো বলার জন্য কতদিন ধরে যে ছটফট করছি, সাহস পাচ্ছিলাম না, বিশ্বাস করো। মরিয়া হয়ে ভাবলাম কোনো ছুতোয় তোমার সঙ্গে অফিসে দেখা করি, তুমি বাড়িতে আসতে অ্যালাউ করলে। ওহ, আই এম সো রিলিভড। শ্রেয়া আস্তে আস্তে ছাড়িয়ে নিল হাতটা, সরে বসেছে। এমন একটা সমর্পণের আশাই তো সে করছিল, অথচ এই মুহূর্তে নিজের কান দুটোকেও যেন বিশ্বাস হচ্ছে না। কি দ্রুত গতিতে যে রক্ত বইছে শিরায়, ফেটে গিয়ে ফিনকি না ছোটে। অতি কষ্টে নিজেকে অচঞ্চল রাখল শ্রেয়া। মৃদুস্বরে বলল, এখন আর এসব কথায় কি এসে যায়? সময় পেরিয়ে গেছে অরিজিৎ। না শ্রেয়া, না, ইট ইজ নেভার টু লেট। আমায় ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ। আমি যে কোনো কুক্ষণে ওই মেয়ে ছেলেটার জালে ফেঁসেছিলাম। অরিজিৎ একটুক্ষণ চুপ, নিস্পন্দ। তারপর মাথা ঝাঁকিয়ে বলল, আমাকে আমাকে আর একটা চান্স দাও শ্রেয়া। ভুল তো মানুষ মাত্রই করে, নয় কি? শ্রেয়া কি বলবে ভেবে পাচ্ছিল না। প্রিয় পুরুষের আকুল স্বরে তার প্রতিরোধ ভেসে যাচ্ছে। অপমান, অভিমান, রাগ, যন্ত্রণা যেন ফিকে হয়ে আসছিল ক্রমশ। ঘুরে যাচ্ছে ঘড়ির কাঁটা। প্রস্তর প্রতিমার মতো বসে আছে শ্রেয়া, বসেই আছে। অরিজিৎ গলা ছাড়ল। শ্রেয়ার ঘাড় হেলল সামান্য। আর কিছু বলবে? না, বড্ড তেষ্টা পেয়েছে, যদি একটু চা খাওয়াতে। আগের মতোই, দুধ চিনি ছাড়া। পারমিতা আমাকে বদলাতে পারেনি শ্রেয়া, বিশ্বাস করো। চোরা চোখে অরিজিৎকে দেখে নিয়ে শ্রেয়া পায়ে পায়ে রান্নাঘরে গেল। কেটলিতে জল চড়িয়ে একবার উঁকি দিল ড্রয়িং স্পেসে। সঙ্গে সঙ্গে জোর হোঁচট খেয়েছে। এতক্ষণের আড়ষ্টতা আর নেই অরিজিতের। সেন্টার টেবিলে পা তুলে দিব্যি হেলান দিয়েছে সোফায়। প্যাকেট থেকে সিগারেট বার করলো, ধরাচ্ছে যেন অফিস টফিসে গিয়েছিল, এক্ষুনি ফিরেছে। আশ্চর্য, মাত্র কটা কথা উড়ে দিয়েই অরিজিতের বিবেক সাফ। ধরে নিল শ্রেয়া গলে গেছে, এবার সে পুরনো মহিমায় বিরাজ করবে এখানে। মাঝে 7-7টা মাস কি এত সহজেই উবে যায়? এত আত্মবিশ্বাস অরিজিতের আসে কোত্থেকে? শব্দের কুহকে এতই আস্থা? শ্রেয়াই বা কি, কোন যুক্তিতে বিশ্বাস করছে অরিজিৎকে? সেই অরিজিৎ যে কিনা পারমিতাকেও জাদু দিয়ে ভুলিয়েছে। হয়তো পারমিতাকেও বলেছিল শ্রেয়ার অত্যাচারে তার জীবনটা নরক হয়ে গেছে।
পারমিতা হয়তো শ্রেয়ার মতো বোকা হাঁদা নয়, হয়তো অরিজিতের ছলচাতুরি সে ধরে ফেলেছে, তাই পালিয়ে আসতে চায় অরিজিৎ। পুরনো আশ্রয় ফিরে আবার হয়তো নতুন কোনো পারমিতাকে খুঁজবে। নাও হতে পারে অবশ্য। কণ্ঠের ওই ব্যাকুলতা কি শুধুই অভিনয়? হয়তো সত্যিই অনুতপ্ত অরিজিৎ, শ্রেয়ার ক্ষমা পেয়ে আশ্বস্ত, নাকি নিপুণ মায়াজাল বিছিয়ে ফের ভর করবে শ্রেয়ার কাঁধে। কি করবে শ্রেয়া এখন? কি তার করা উচিত? চায়ের জল ফুটছে, গ্যাস নিভিয়ে কেটলিতে চা ফেলল শ্রেয়া। দুলছে শ্রেয়ার মন, দুলছে, কখনো এপারে কখনো ওপারে। হে এক বিচিত্র দোলাচল, যা শুধু শ্রেয়ার, শ্রেয়াদেরই। শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের গল্প অকুল পাথার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আরও নানান স্বাদের গল্প শুনতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।